আনুমানিক 10টা 20-এ হচ্ছে আমরা নীলাচল এসে পৌঁছেছিলাম। আর এখন ঘড়িতে বাজে দুপুর 1টা, অর্থাৎ 2.5 ঘন্টার মতো আমরা এখানে স্টে করেছি। সময়টা বেশ ভালোই কেটেছে। একটু খাওয়া দাওয়া করেছিলাম আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে লেজি হয়ে এখানে সেখানে বসে টাইম স্পেন্ড করেছি আর কি, আর গল্প করছিলাম দুইজন। এই মুহূর্তে আমরা বান্দরবন সিটির দিকে যাচ্ছি। আমার বাইকে ফুয়েল লোড করে নিতে হবে ফুল ট্যাঙ্ক, আর পাশাপাশি এয়ার ফিল্টারটা একটু চেঞ্জ করে নিতে পারলে ভালো হতো, কারণ ঢাকা থেকেই বাইকটা চালিয়ে খুব একটা শান্তি পাচ্ছি না, একটু জ্যাম জ্যাম ফিল হচ্ছে। আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী এয়ার ফিল্টারটাই এর প্রধান কারণ। এটা বেশ ময়লা হয়েছে, 5,000 কিলো হয়ে গেছে প্রায়। এটা চেঞ্জ করলে পাহাড়ের দিকে গিয়ে আসলে বাইকটা রাইড করে একটু শান্তি পাই। কিন্তু প্রবলেম হচ্ছে, আমি গুগল ম্যাপে দেখলাম বান্দরবন শহরে হচ্ছে হুন্ডার অফিসিয়াল কোনো শোরুম নাই। আর যেহেতু একটু রিমোট প্লেসে যাব, আপাতত হচ্ছে অপরিচিত সব থেকে আনঅফিসিয়াল কোনো পার্টস হচ্ছে ইউজ করার ইচ্ছা নাই আর কি। কিন্তু বেশ প্যারায় আছি বিষয়টা নিয়ে। এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে পারলে বাইকটা চালায় শান্তি পাইতাম, এই আর কি। তো যাই হোক, কিছু তো করার নাই, ঢাকাতে আলসে করে চেঞ্জ করি নাই। এটার এখন মাসুল দিব আর কি। এখন পর্যন্ত যতবার বান্দরবন শহরে আমার আসা হয়েছে, ততবারই হচ্ছে শহরের প্রবেশের এই শেষ ডাউনহিলে আমি মুগ্ধ হয়েছি। এখানকার রাস্তাটা একদম স্মুথ, আর বাঁকগুলো চমৎকার। আমি আসলে প্রফেশনাল লেভেলে লিন করতে পারি না, যদি পারতাম আসলে এখানে কর্নারিং করে বেশ মজা পাইতাম। আমি মোটামুটি শিওর বেশিরভাগ বাইকার হচ্ছে এই প্লেস পর্যন্ত এসে একদম রিফ্রেশড হয়ে যায়। বান্দরবন আসার ফিলিংস আসলে এই জায়গা থেকেই শুরু হয়ে যায় পুরা। অসাধারণ আসলে এটা, বাইক চালিয়ে ফিল না করলে আসলে ভিডিওতে বোঝা যাবে না। ও আচ্ছা, একটা রিভিউ তো আপনাদেরকে দিলামই না। সকালবেলা খাওয়া 70 টাকা সেই জাম্বুরাটা একদম অসাধারণ ছিল, এটা কোনো তুলনা নাই। আমার এই বছরের খাওয়া সবচেয়ে বেস্ট জাম্বুরা ছিল এটা। আমি ঢাকাতে নিয়মিতই মাঝে মধ্যে দেশীয় ফল কিনি, বিশেষ করে জাম্বুরা আমার খুবই পছন্দ। ঢাকাতে আমি যতই কিনেছি কোনোটাই এরকম আসলে পাকা এবং জুসি ছিল না। এটা 70 টাকা দিয়ে এটা মানে আমি বলবো যে এটা মোর দেন অবধি। পাহাড়ে আসলে এই এক মজা, এবং যেটা আমি এনজয় করি, দেশীয় ফলগুলো আপনি একদম তাজা বেস্ট কোয়ালিটির পাবেন আর খেতে পারবেন আর কি। আমার ইচ্ছা ছিল বেশ কয়েকটা জাম্বুরা কিনে নিয়ে যাওয়ার, আমরা আজকে আর কালকে খেতে পারবো, কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো বহন করে নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট। ইচ্ছা থাকা সত্ত্বেও আর নিলাম না আর কি। যাই হোক, ওয়েলকাম। আমরা বান্দরবন সিটিতে চলে আসছি। এটা বাস স্ট্যান্ড, সামনে একটা পেট্রোল পাম্প আছে, আমরা সেখানে রিফিল করে নেবো আর কি। যদিও বাইকে যথেষ্ট পরিমাণ তেল আছে এখনও, মানে আমরা এই পুরা ট্রিপটা দিয়ে কক্সবাজার পর্যন্ত যাওয়ার মতো তেল অলরেডি আমার বাইকে আছে। বাট আমি কোনো রিস্ক নিতে চাই না। পাহাড়ি এলাকায় যাব, আননোন অনেক সিচুয়েশান হতে পারে, এই জন্য হচ্ছে আমি এখানে একদম ট্যাঙ্ক ফুল করে নেব। ভাই, টাঙ্কির নিচ অংশ পর্যন্ত পুরাবো। সামনে অ্যাভেলেবেল তেল পাওয়া যায়, বাট হ্যাঁ, সেগুলো সব খোলা তেল। এদিকে আমার বাইক হচ্ছে FI বাইক, এই জন্য খোলা তেল আসলে ইউজ করা একটু রিস্কি। দেখা গেল ভেজাল পড়লে আমার বাইকের ইঞ্জিনই স্টার্ট নেবে না, এই জন্যই হচ্ছে এখান থেকে ফুয়েলটা রিফিল করে একদম সেফ সাইডে থাকলাম আর কি। আপাতত বাইকের ফুয়েল ট্যাঙ্ক একদম ফুল, এখন আর কোনো টেনশন নাই। এখন শুধু ঘোরাঘুরি হবে আর খাওয়া দাওয়া হবে, আর থাকার বিষয়টা হচ্ছে যেখানে রাইত সেখানে খাই, এই নীতিতে আমরা দুইজন আছি আর কি। এই মুহূর্তে আমরা দুইজনই আসলে হন্যে হয়ে ফটোকপির
প্লাস বিকাশের দোকান খুঁজতেছি। আমাদের ভোটার আইডিগুলার কিছু ফটোকপি করে নিতে হবে, কারণ সামনে চেকপোস্টে এগুলা লাগবে। আর পাশাপাশি বিকাশেও কিছু ক্যাশ আউট করে নেব আর কি। কিন্তু আনফর্চুনেটলি শুক্রবার প্লাস দুপুর হওয়ার কারণে বেশিরভাগ দোকানই হচ্ছে বন্ধ। কিন্তু আমাদের তো ভোটার আইডির ফটোকপি অবশ্যই লাগবে, কারণ নাইলে সামনের চেকপোস্টগুলোতে ঝামেলায় পড়তে হবে। এর মধ্যে হঠাৎ করে একটা মিরাকল ঘটলো। এখানে একটা অস্থায়ী হুন্ডার স্পেশাল সার্ভিস ক্যাম্পেইন চলতেছে। এক্স্যাক্টলি হোয়াট আই এম লুকিং ফর। এখান থেকে এখন এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেব অবশ্যই। মানে আমি এত আনন্দ পাইছি এই সার্ভিস ক্যাম্পেইনটা দেখে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরাই আনএক্সপেক্টেড। ভাইয়াদের থেকে খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম, এই সার্ভিস ক্যাম্পেইনটা মূলত পরিচালিত হচ্ছে লোহাগড়ার হুন্ডা শোরুমের মাধ্যমে। ওনারা স্পেশাল ক্যাম্পেইন করতেছে। ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসেছে এখানে সম্ভবত। একটু সময় লাগছে, মানে সময় নষ্ট হয়েছে এটা চেঞ্জ করতে গিয়ে, বাট ইট ডাজেন্ট ম্যাটার। এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে পারছি, এতেই খুশি। সামনে পাহাড়ি পথ, বাইকটা চালিয়ে এবার আনন্দ পাওয়া যাবে। এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে গিয়ে দেখলাম যে বেশ বড়ই সিরিয়াল, বাট আমি আউটসাইডার হওয়াতে অর্থাৎ ট্যুরিস্ট হওয়াতে হচ্ছে লোকাল যে ভাইয়ারা ছিল ওনারা বেশ কোঅপারেটিভলি আমাকে আর্লি অ্যাক্সেস করার সুযোগ করে দেয় আর কি। একটা সিম্পল ধন্যবাদ দিয়ে আসলে এটার কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না সম্পূর্ণভাবে, তারপরও ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটার জন্য। সার্ভিসিং সেন্টার থেকে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে একটু শহরের দিকে এসেছিলাম। এখানে বিকাশে কিছু টাকাও ক্যাশ করে নিছি, আর হচ্ছে পাশাপাশি ভোটার আইডির বেশ কিছু ফটোকপি করে নিয়েছি, কারণ ভেতরে চেকপোস্টে লাগবে। অবশেষে আমরা থানচি রুমা বাজার যাওয়ার রাস্তায় হচ্ছে আসলাম। এখান থেকেই মূলত যারা রুমা বা থানচিতে যায় তাদের জার্নিটা শুরু হয়। বেশ দেরি হয়ে গেছে। আমরা নীলাচল থেকে 1টায় বের হলেও এখন প্রায় 2টা বাজে। 1 ঘন্টার মতো সময় লেগে গেছে সার্ভিসিং প্লাস এই টুকটাক কাজে। এর মধ্যে একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। আপনারা তো দেখছেনই, আমরা যখন নীলাচল থেকে রওনা দিয়েছিলাম তখন আকাশে বেশ রোদ ছিল, ঝকঝকে, চারপাশটা পরিষ্কার। কিন্তু এর মধ্যে বলা নেই কারণে হুট করে বৃষ্টি চলে আসলো। আমরা সার্ভিসিংটা করে বের হয়ে যখন শহরে গিয়েছিলাম ঠিক তখনই হচ্ছে গড়ে গড়ে বৃষ্টি পড়া শুরু করেছিল আর কি। আর এখন তো দেখছি না, এটার নামই বান্দরবন, এই রোদে এই বৃষ্টি, আনপ্রেডিক্টেবল পুরা। কিন্তু এদিকে আমরা দুজন আনন্দে পুরাপুরি আত্মহারা। বান্দরবনে বৃষ্টি মানেই অসাধারণ ফিলিংস, মেঘেদের আনাগোনা। আর আমাদের জার্নিটা মূলত শহর থেকে মাত্রই শুরু হচ্ছে, আর এর মধ্যেই হচ্ছে বৃষ্টিটা আসলো। সামনে যে কি এক্সাইটমেন্ট অপেক্ষা করতেছে এটা ভেবেই মানে ধৈর্য আর থাকতেছে না। যদিও পাহাড়ি রাস্তায় বৃষ্টির সময় একটু রিস্কি থাকে, এর মধ্যে আমার এক্সব্লেডের সামনের চিকন চাকার বদনাম তো আছেই। তো যাই হোক, আজকে এর মধ্য দিয়ে এক্সব্লেডের একটা ক্যাপাবিলিটি টেস্ট হয়ে যাবে, পুরাই আলটিমেট টেস্ট বলা যায় আর কি। লোহার এই বেলি ব্রিজগুলোকে আমি লিটারেলি জমের মতো ভয় পাই। এগুলার এমনিতেই গ্রিপ কম, পিচ্ছিল থাকে, আর বৃষ্টির সময় তো কোনো কথাই নেই। আমি এই লোহার বেলি ব্রিজগুলা পাহাড়ি পথে পাইলে সর্বোচ্চ চেষ্টা করি সতর্কভাবে এবং স্লো ওয়েতে হচ্ছে পার হইতে। আপনাদের জন্য সেম সাজেশন থাকলো, এই বেলি ব্রিজগুলা দেখলেই অবশ্যই ওভার কনফিডেন্ট হবেন না, আর সাবধানে এবং সতর্কভাবেই আস্তে ধীরে পার করবেন। আচ্ছা, আপনাদেরকে তো আসল কথাই বলা হয়নি, আমরা কোথায় যাচ্ছি। তো নীলাচলে থাকা অবস্থায় হচ্ছে আমরা দুজন মিলে ডিসকাস করছিলাম যে কি করা যায় এরপরে। আমাদের কাছে সম্ভাব্য 3টা অপশান ছিল। এক, বান্দরবন সিটির মধ্যেই আমরা থেকে যাব,
এক্ষেত্রে বিকালবেলা মেঘলা পর্যটন কমপ্লেক্সে যাব, আর বিকালের পরে সন্ধ্যার দিকে হচ্ছে কিছু ট্র্যাডিশনাল ফুড শপ আছে, এখানে একটু ডিফারেন্ট টাইপের আইটেমের খাবার ট্রাই দিব। আর পাশাপাশি শহরটাকে একদম লোকালদের মতো করে হচ্ছে একটু ঘুরে ফিরে উপভোগ করব আর কি। এক্ষেত্রে আজকে আমাদের হচ্ছে বেশ রিল্যাক্সে ঘোরা হবে, স্ট্রেস হবে না। আর কালকে হচ্ছে রওনা দিয়ে আমরা থানচি যাব, সেখানে গিয়ে হচ্ছে নাইট স্টে করব, এরপরের দিন সকালে সেখান থেকে কক্সবাজার। আর সেকেন্ড অপশান ছিল যে আমরা বান্দরবন শহরে না থেকে আমরা রুমা বাজার যাব, সেখানে গিয়ে আমরা নাইট স্টে করব। আর শুনেছি বগা লেক নাকি ওপেন করে দিয়েছে, যদি কোনো গ্রুপ ম্যানেজ করতে পারি তাহলে হয়তো রুমা বাজার না থেকে আমরা বগালেকই চলে যাব। গ্রুপের কথা এই জন্যেই বলতেছি, সেখানে যেতে আসলে গাইড লাগে, বেশ এক্সপেন্সিভ, আমাদের দুইজনের জন্য আসলে একটু বেশি হয়ে যায়। কিন্তু গ্রুপ যদি ম্যানেজ করতে পারে সেক্ষেত্রে আমরা বগালেক চলে যাব, আর ম্যানেজ করতে না পারলে রুমা বাজারই থেকে যাব আর কি। রুমা বাজার থেকে হচ্ছে ওই যে লোকালদের মতো করে বাজারটাকে একটু ঘোরাঘুরি করবো সন্ধ্যার পরে, কারণ যে কোনো লোকাল প্লেসে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আসল রূপটা প্রকাশ পায়, এবং এই জিনিসটা আমার বেশ ভালোই লাগে, সিজনেরও ভালো লাগে বিষয়টা। তো এই ক্ষেত্রে হচ্ছে রুমা বাজার বা বগালেক যেখানেই থাকি সেখান থেকে কালকে ভোরে হচ্ছে আবার রওনা দিয়ে আমরা থানচি বাজার গিয়ে সেখানে নাইট স্টে করব, তারপর হচ্ছে সেখান থেকে পরের দিন ভোরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আর কি। তো এটা তো গেল হচ্ছে আমাদের সেকেন্ড অপশান। থার্ড অপশান হিসেবে আমাদের প্রস্তাবে ছিল যে না, আমরা বান্দরবন শহরেও থাকবো না, রুমা বাজারও যাব না, আমরা থানচি বাজার চলে যাব। সেখানে গিয়ে আমরা আজকে নাইট স্টে করব, কালকে সারাদিন একদম তমাতুঙ্গি এবং আশেপাশের প্লেসগুলো হচ্ছে স্পেন্ড করব টাইম, খুব রিল্যাক্সে ঘুরবো। সেখানে আবার পরে ওই দিন রাতে থানচিতে থাকবো, থেকে হচ্ছে পরের দিন সকালে আমরা হচ্ছে কক্সবাজার চলে যাব। তো এই ক্ষেত্রে আজকে স্ট্রেসটা হবে, কিন্তু কালকে খুব রিল্যাক্স থাকবো আমরা। তো পরবর্তীতে আমরা তিনটা প্ল্যানেরই প্রোস অ্যান্ড কনস ডিসকাশন করে দুইজন মিলে ফাইনালি সিদ্ধান্ত নেয় যে আমরা রুমা বাজার যাব, গিয়ে সেখানে আমরা নাইট স্টে করব। আর বোনাস হিসেবে বগালেক যাওয়া যদি সুযোগ পাওয়া যায় বা কোনো গ্রুপ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা হয়তো বগালেকই চলে যাব, রুমা বাজার না থেকে। এই সিদ্ধান্ত নেওয়ার বিহাইন্ড দ্য রিজন হচ্ছে লোভ ভাই। বগালেকও যেতে মন চায়, রুমা বাজারও যেতে মন চায়, থানচি বাজারও যেতে মন চায়, ঠিক আছে। লোভ ছাড়া এটা আসলে কিছুই না। তবে এই লোভের পিছনে একটা যৌক্তিক কারণও আছে, সেটা হচ্ছে সেজান আর আমার এইরকম আসলে একসাথে ট্যুর দেওয়ার পসিবিলিটি ভবিষ্যতে খুবই ক্ষীণ। এটা খুবই ডিফিকাল্ট আমাদের দুজনের আসলে টাইম ম্যানেজ করে এভাবে ঘুরতে আসা। তো এই সুযোগটা যেহেতু পাওয়া গেছে, এটাকে পুরোপুরি ইউটিলাইজ করে হচ্ছে উপভোগ করব আমরা দুইজন। একটু এক্সট্রিম হইলেও সেটা মাইনে নিলাম আর কি। তো যাই হোক, ফাইনালি আমরা এখন রুমা বাজারের দিকে যাচ্ছি। সেখানে 4টার আগে আমাদের পৌঁছাতে হবে। এটার কারণ হচ্ছে 4টার পরে হচ্ছে বগালেক যাওয়ার পারমিশন নাকি দেওয়া হয় না আর কি। তো আমরা যখন বান্দরবন শহর থেকে জার্নিটা শুরু করেছি তখন তো অলরেডি 2টা বাজে, হাতে 2 ঘন্টা সময় আছে, খুব বেশি সময় হাতে নাই। রাস্তায় আমরা নর্মালি হচ্ছে ট্যুরে গেলে রাস্তায় প্রচুর সময় ব্যয় করি, এখানে সেখানে দাঁড়াই, কোনো কারণ নাই, 1 ঘন্টা এক জায়গায় বসে থাকি, আধা ঘন্টা এক জায়গায় বসে থাকি, বিষয়টা এরকমই হয়। কিন্তু এখন যেহেতু হাতে সময় নেয়, আমরা ওই টাইপের আসলে অ্যাক্টিভিটিস করব না, সরাসরি হচ্ছে আর 4টার আগে রুমা বাজার যাওয়ার চেষ্টা থাকবে এখন। যাই বলবি রুমা বাজার যাব। মিলনছড়ি চেকপোস্টে সেজান বাইক থেকে নেমেই গেল কোনো ফর্মালিটিস আছে কিনা খোঁজ নিতে।
যেটা জানা গেল এখানে আসলে বাইক নিয়ে ভেতরে গেলে কোনো এন্ট্রি করা লাগবে না, সামনে আর্মি চেকপোস্ট আছে, সেখানে হচ্ছে এন্ট্রি করতে হবে মূলত। সামনে একটা ছোট্ট দোকান দেখা যাচ্ছে, কি টাইপের খাবার পাওয়া যায় এটার খোঁজ নিতে পাঠালাম সেজানকে। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঙ্গু নদীতে বৃষ্টি পড়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছিলাম। পাহাড়ে বৃষ্টি পড়ার দৃশ্য আমার কাছে ইনসেনলি সুন্দর লাগে। মনটা একটু খারাপই হয়ে আছে, কারণ মিলনছড়ির এখানে দাঁড়িয়ে আসলে সাঙ্গু নদীতে বৃষ্টি পড়ার দৃশ্যটা আরেকটু সময় নিয়ে হচ্ছে উপভোগ করতে চাইছিলাম আর কি। বাট হাতে একদমই সময় নেই আমাদেরকে, যেহেতু 4টার মধ্যে রুমাবাজার যেতে হবে যদি বগা লেক যেতে চাই। সেই ক্ষেত্রে এক্ষুনি হচ্ছে আমাদেরকে রওনা দিতে হবে। গুগল ম্যাপ অনুযায়ী মিলনছড়ি চেকপোস্ট থেকে রুমাবাজারের দূরত্ব প্রায় 40 কিলো, সময় দেখাচ্ছে 1.5 ঘন্টার মতো। বাট গুগল ম্যাপে 1.5 ঘন্টা দেখাইলে আমাদের মতো যারা সমতল থেকে পাহাড়ে রাইড করতে আসে তাদের 2 ঘন্টাও লাগতে পারে। সো 2 ঘন্টা যদি লাগে, এখন বাজে ঘড়িতে 2:30 মতো, আমাদের প্রায় 4:30টার মতো বেজে যাবে রুমাবাজার যেতে। এক্ষেত্রে আসলে বগালে যাওয়া সম্ভব হবে না কোনো গ্রুপ পেলেও। সো আমাদের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রুমাবাজার পৌঁছানো। এমনিতেই পাহাড়ে আসলে আমি একটু স্লো রাইড করি, কারণ স্লো রাইড করলে চারপাশটা একটু সুন্দরভাবে দেখে হচ্ছে রাইড করা যায়। আর তাছাড়া পাহাড়ে হঠাৎ করে এসে স্পিডিং করা মোটেও বুদ্ধিমানের কাজ না, অভ্যস্ততার একটা বিষয় আছে। এর উপর হচ্ছে বৃষ্টি হচ্ছে। তবে আমাদের একটা অ্যাডভান্টেজও আছে, আমাদের আসলে যেহেতু কোনো ফিক্সড ডেস্টিনেশন নাই, অর্থাৎ অনেকেই আছে না ঢাকা থেকে আসে বগা লেক যাওয়ার জন্য, বগা লেকে যেতে হবে তাদেরকে। আমাদের তো বিষয়টা সেরকম না, আমরা রুমাবাজার যাব, এরপর বগা লেক যাইতে পারলে ফাইন, আর না যাইতে পারলেও কোনো অসুবিধা নাই। এটা আসলেই একটা বিশাল অ্যাডভান্টেজ। সো মানসিকভাবে খুব যে চাপ ফিল করতেছি দ্রুত বাইক চালানোর জন্য, তেমনটাও না। আর এত রিস্ক নিয়ে আসলে বগা লেক যাওয়ার কোনো আগ্রহ আমাদের দুইজনের কারোই নেই। কত আগে এবার বান্দরবন এসে একটু বিরক্তই হয়েছি। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হচ্ছে স্পিড ব্রেকার দিয়ে রাখছে। আমি এর আগের বার যখন এসেছিলাম বান্দরবন তখন এই স্পিড ব্রেকারগুলো ছিল না। আর বিশেষ করে ঢাল থেকে নামার সময় বা ওঠার সময় স্পিড ব্রেকারটা যখন থাকে তখন বেশ অসুবিধাই হয়, কারণ ঢালে ওঠার সময় একটা স্পিড নিয়ে যে উঠবো সেটা করা যায় না। এর মধ্যে এক্সব্লেডে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ তো আছেই, যেটা হচ্ছে পিলিয়ন সহ থাকলে স্পিড ব্রেকারে হচ্ছে নিচে ঘষা খায়, এটা বেশ আনপ্লিজেন্ট। এবার সেজানের সাথে বাইক নিয়ে বান্দরবন এসে একদম পোষাই গেছে। বৃষ্টি মানেই হচ্ছে পাহাড়ে মেঘের আনাগোনা। বৃষ্টির মধ্যে রাইড করতে এমনিতেই আমার ভালো লাগে সমতলে, আর পাহাড়ে যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, মেঘের কারণে তো কিছু দেখা যাচ্ছে, মেঘের রঙ হারিয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখ মেঘে পুরো হারিয়ে দিয়ে রান্না দক্ষ পুরো ফিলিংসটা অন্যরকম। সামনে চারপাশে এই যে কুয়াশার মতো একটু দেখা যাচ্ছে, এগুলো আসলে মেঘ। এর আগেও বান্দরবন এসেছি অনেকবার, মেঘও দেখেছিলাম, কিন্তু বৃষ্টির মধ্যে কখনো আসলে পাহাড়ি রাস্তায় এর আগে বাইক চালানো হয়নি। তো এই কারণে এবারের এক্সপিরিয়েন্স বা ফিলিংস সব কিছুই অন্যরকম, একদম নতুন। পথে একটা যাত্রী ছাউনিতে দাঁড়ানো হয়েছে, একটু ব্যাগটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে, একটু সরে গিয়েছিল। আর সামনেই হচ্ছে ওয়াই জংশন, হয়তো আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ওয়াই জংশন হচ্ছে
আমাদের আসলে প্রথম চেকপোস্ট হিসেবে ধরা যায়। আর্মি চেকপোস্টে এখানে এন্ট্রি করে নিতে হবে রুমা বাজারের জন্য। ওয়াই জংশন আসলে অনেক বাইকার হচ্ছে কনফিউজড হয়ে যায়, কারণ ওয়াই জংশন থেকে রুমা বাজারের রাস্তা আর থানচি বাজারের রাস্তা আলাদা হয়ে গিয়েছে। দুই জায়গায় যাইতে সবার ইচ্ছে করে, কোনটা ছেড়ে কোন দিকে যাবে এটা আসলে একটু কনফিউজিং। বান্দরবন শহর থেকে থানচি বা রুমা যাওয়ার সময় হচ্ছে প্রথম আর্মি চেকপোস্ট ওয়াই জংশনে অবস্থিত। এখানে অবশ্যই আপনার ভোটার আইডি প্রদর্শনপূর্বক হচ্ছে নাম এন্ট্রি করে নিতে হবে। ওয়াই জংশনের এই মোড়ে হচ্ছে বাইক দাঁড় করিয়ে ছবি তোলা একটা কমন প্র্যাকটিস বাইকারদের জন্য, কিন্তু সেই লাক্সারি করার সময় আসলে আমাদের হাতে আজকে নাই। হ্যাঁ, এখানে ইয়া করতে হবে, যাই দিকে ওই যে এখানে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, না একজন গেলেই হবো। ওই যেমন এতে রুমা বাজার। চেকপোস্টে প্রয়োজনীয় কাজ সেরে হচ্ছে সাথে সাথেই হচ্ছে আমরা রওনা দিয়েছি। আবার 1 সেকেন্ডের মতো আর এখানে দেরি করি নাই। হাতে সময় থাকলে হয়তো আশপাশটা একটু ঘুরতাম, কিছু দোকান ছিল এখানে, ওইখানে গিয়ে কিছু খাবার খেয়ে নিতাম, কারণ সকাল থেকে আসলে ভারী খাবার বলতে যেটা বোঝায় সেটা আমাদের পেটে এখনো পর্যন্ত পড়েনি। তো 4টার মধ্যে রুমা বাজার পৌঁছানো আগে অপশনাল থাকলেও এখন মোটামুটি একটু ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা প্লাস হচ্ছে আরও সামনে আরও একটা বাইক আছে। ওনারা মূলত বোগালেক যাওয়ার জন্যই হচ্ছে বান্দরবন শহরে এসেছে। ওনাদের সাথে যুক্ত হয়ে আমরা বোগালেক যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম ওনাদের সাথে। ওনারা সানন্দে রাজি হয়েছে, কারণ এটা আসলে আমাদের জন্য ওনাদের জন্য সবার জন্যই হচ্ছে উইন উইন সিচুয়েশান, কারণ গাইড প্লাস আনুষঙ্গিক কিছু কমন খরচ আছে, এগুলো আসলে স্প্লিট হয়ে যাবে আর কি। তো ওনাদের 2টা বাইক, আমাদের একটা বাইক, মোটামুটি 3টা বাইক নিয়ে হচ্ছে আমরা বোগালেক যাওয়ার একটা প্ল্যান দাঁড় করাইছি। আমি যতটুকু জানি একজন গাইডের আন্ডারে হচ্ছে 6টা বাইক সম্ভবত যেতে পারে। সো আমাদের 3টা বাইক, আরও 2-1টা বাইক পাইলে মন্দ হয় না। আমরা কথা বলে নিয়েছি, পথে যদি আরও 2-1 জন এরকম বিচ্ছিন্ন কোনো বাইকার ভাইয়াকে পাই ওনাদেরকেও অ্যাড করে নেব, আর না হলে আমরা তো 3 বাইক আছি। তো আমাদের সদ্য নির্মিত গ্রুপটার একটা অ্যাডভান্টেজ আছে, এটা হচ্ছে আমার বাইকে তো পিলিয়ন আছে জানেনই, সামনের বাইকেরও হচ্ছে পিলিয়ন আছে, কিন্তু একদম ফ্রন্টে যে বাইকটা আছে ওনার হচ্ছে পিছনে কোনো পিলিয়ন নাই। সো আমাদের যে গাইড নেওয়া হবে উনি একদম ফ্রন্টের বাইকের পিছনেই বসতে পারবেন। তো এই ক্ষেত্রে গাইডকে বোগালেক নিয়ে যাওয়ার জন্য আলাদা বাইক ভাড়া করে নেওয়ার আসলে কোনো প্যারা নাই। বেশ প্রেশারের মধ্যেই আছি, কারণ এখান থেকে রুমা বাজার যেতে গুগল ম্যাপ অনুযায়ী প্রায় 1 ঘন্টা লাগে দেখাচ্ছে। দূরত্ব প্রায় 27 কিলোর মতো, দূরত্ব বেশি না হলেও আসলে পাহাড়ি রাস্তায় খুব স্পিডিং করে চালানো যায় না, এই জন্য আসলে বেশ সময় লাগে। তো এর উপর হচ্ছে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, দুর্গম রাস্তায় অথবা গ্রামের রাস্তাগুলোতে ইউজুয়ালি হচ্ছে গুগল ম্যাপে যে সময়টা দেখায় তার চেয়ে বেশি এক্সট্রা সময় আসলে লাগে, অর্থাৎ 1 ঘন্টা দেখালে 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সময় লেগে যায় আসলে। শুধুমাত্র হাইওয়েতে হচ্ছে গুগল ম্যাপের দেখানো টাইম অনুযায়ী হচ্ছে মেনটেন করা যায় মোস্ট অফ দ্য টাইম। এখন ঘড়িতে বাজে 3টা 10 বা 12-র মতো, অর্থাৎ আমাদের হাতে মাত্র 40 মিনিটের মতো সময় আছে। আর আরও 10 মিনিট যদি আমরা একটু আর্লি যাওয়ার চিন্তা ভাবনা করি তাহলে আমাদের হাতে মাত্র সময় আছে 30 মিনিট।
সো ওভারঅল আসলে বিবেচনায় আমাদের এখান থেকে জার্নিটা টাইম কনস্ট্রেইন্ট, স্ট্রেসফুল প্লাস একটা প্যানিক জার্নি বলা যায়। কারণ একদম ফ্রন্টে যে ভাইয়াটা আছে উনি আসলে হাতে সময় নেয় দেখে বেশ টানাটানি করে বাইক চালানোর ট্রাই করতেছেন। এখন প্রবলেম হচ্ছে উনি যেভাবে ফ্রন্টে আছে, উনি যেভাবে টানতেছে, আমাকে আসলে মোরলেস কাছাকাছি টাইমিং মেনটেন করে হচ্ছে ওনাকে ফলো করতে হবে, যেটা আমি একদমই পছন্দ করি না। এই একটা কারণে আমি কখনোই কোনো গ্রুপ ট্যুরে জার্নি করি না। আমার কাছে বিষয়টা খুব স্ট্রেসফুল লাগে রিওয়ার্ডিংয়ের চেয়ে। আমার হচ্ছে রিল্যাক্সিং মুডে হচ্ছে বাইক চালাইতে ভালো লাগে, সময় নিয়ে এত মাথা ব্যথা করতে ভালো লাগে না। এর মধ্যে বৃষ্টি হয়ে হচ্ছে পাহাড় ধস হয়েছে, অর্থাৎ মাটিতে রাস্তা ভয়ঙ্কর পিচ্ছিল হয়ে আছে, কি টানাটানি করবো। ওকে বস নিসা আল্লাহ আল্লাহ কর বলে মতিনো এক লাগবো আর স্লিপই তো, এই যে এগুলোতে স্লিপ খেপের সম্ভাবনা আছে। মানে একটু যদি অ্যাঙ্গেলে বাইকের চাকা পড়ে, বৃষ্টির সময় আইলে মজাও প্যারাও। বকালেকে টুক দিলে বলে ড্রাগনে টানি লই যায়। হ্যাঁ দিবি নাকি? তারপরে কাইলে স্টোরি গিয়ে শুনছি কম রমিক যেতে ঘুমাইলে রাতে নাকি কি দেখে বুঝলি, বিশাল স্টোরি। হ্যাঁ তোরে বাইর করে দিবি স্টোরি গিয়ে তারা। এই হলো বর্ষার সময় রুমা বাজারে যাওয়ার রাস্তার অবস্থা। এই রকম কাদামাখা রাস্তা হচ্ছে কিছুক্ষণ পর পরই পাওয়া যায়, বিশেষ করে বাঁকগুলোতে। এই জন্য খুব সাবধানে হচ্ছে বাইকটা চালাতে হয়, টানাটানি করা যায় না, কারণ বাঁকগুলোতে দেখা যায় যে হুট করে এরকম পিচ্ছিল রাস্তা, হুট করে ব্রেক করতে গেলে তখন বাইকটা স্লিপ খেয়ে পড়ে যাওয়ার একটা চান্স আছে। ভিউ মারার আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। হ্যাঁ ভিউ কাঁপবাইবি কতক্ষণ ধরে হইলি। গাছিয়া সেরকম ন, আর তো পছন্দ হয়েছে গাছকে ইয়ে উড়ে লই যাব। পাহাড়ের গাছগুলো বেশ ওয়াইল্ড, এগুলা দেখতে আমার কাছে সবসময় ফ্যাসিনেটিং লাগে। নানান ঝোপঝাড় আর লতা পাতা একদম আষ্টে পৃষ্ঠে থাকে। এই স্লিপ তো খাইবো। কিছু কিছু জায়গায় রাস্তায় মাটি এতটাই পিচ্ছিল যে বাইকের চাকা লাগলেই হচ্ছে ডানে বামে চলে যাওয়ার ট্রাই করতেছে, বেশ সাবধানে থাকতে হচ্ছে। চ্যালেঞ্জ দুইটা, স্লিপ তো না বাঁচতে হবো, এদেরও মোটামুটি ধরে রাখতে হবে। এরকম স্ট্রেসফুল একটা টাইম কনস্ট্রেইন সিচুয়েশানে বাইক চালাতে গেলে অনেক সময় দেখা যায় যে ভুল সিদ্ধান্তের কারণে অ্যাক্সিডেন্ট হয়। তাড়াহুড়া আসলে কখনোই ভালো ফল নিয়ে আসে না আর কি। তো এই জন্য আমি আর সেজান মোটামুটি সিদ্ধান্ত নিছি আমরা আমাদের মতো পেইসে হচ্ছে ট্রাই করব ওনাদের পিছে পিছে থাকতে। আর যদি সম্ভব না হয় প্রয়োজনে আমরা বগালেক যাব না, ওনারা চলে যাক, আমরা রুমা বাজারের থেকে যাব। আল্লাহ রে, আর ব্রেক 1000 নিচে 2000 3000 শেষ। কিরে
তোর ইন্স্যুরেন্স নিয়ে বাকি দিতে হবে। ব্রেক ডিজেল গা 2000, সামনের গা 1000 দিচ্ছে। আমার বাইকের ব্রেকের অবস্থা শোচনীয় আমার ধারণা। এত ব্রেক ধরতে হইতেছে, আমার ধারণা ঢাকায় গিয়ে আবার নতুন ব্রেক শু পাল্টাতে হবে। এই জন্য সেজানের সাথে একটু ফান করতেছি, যে ওকে বললাম যে ওকে 1 পিস আমি কক্সবাজার পৌঁছে দিব এক সপ্তাহে, আমাকে ইন্স্যুরেন্স ফি দিতে হবে বেশ চড়া মূল্যে, আদারওয়াইজ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে আর কি। ওকে ব্ল্যাকমেল করে আমার ব্রেক শুর প্রাইসটা হচ্ছে উঠে নেওয়ার একটা চেষ্টা চলতেছে এদিকে। আচ্ছা, ইয়ার ফিল্টার গা ফাল্টায় যে কি উপকার হয়েছে? নইলে অঙ্গা বুঝুতি খবর দিতে আগে গাড়ি যদি টাইমলে ন উঠে। আল্লাহর রহমত পড়ছে আজকে আমাদের উপর। বান্দরবান শহরেই হচ্ছে একটা সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে আমার বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে পারছি। আদারওয়াইজ আসলে এই অবস্থায় বাইক চালায়া একটু অশান্তি ফিল হইতো। এখন মোটামুটি একদম জোশ ফিল আছে, বাইক সব ঠিকঠাক আছে। ঢাকা থেকে আমি ব্রেক শুটা 500 কিলো আর্লিতে চেঞ্জ করে আসায় এখন মানে বিষয়টা রিওয়ার্ডিংয়ে ফিল হইতেছে। তো এই জন্য বলবো, দুর্গম এলাকায় যাওয়ার আগে আপনার বাইকের একটু ভালোভাবে মেনটেনেন্স করে নেবেন অবশ্যই, আদারওয়াইজ আপনাকে সাফার করতে হইতে পারে আর কি। এটা কিন্তু মাথায় রাখবেন সবসময়। একটা আইবের সময় বিদ্যুৎ ভিডিও করে সে সময় রিল্যাক্সে থাকে। হ্যাঁ, আইবের সময় তার ইগুনের লোকে ফলো করতে হতো না। আজ যত তুই জানো সঙ্গে রাস্তার কি সমস্যা। গোপ্রো তো রাতে ধরা বিমোদর করলে ওই আপ থেকে সেলফি স্টিক আছে তো ভোটটা, বুঝছো? আশপাশটা বেশ সুন্দর, রাস্তাটা ফ্যাসিনেটিং। সেজান এই জন্য আসলে পকেট থেকে ফোন বের করে একটু রিলস ভিডিও বানানোর চেষ্টা করতেছি আর কি। তো ওকে বললাম যে আজকে তো একটু রাশ, কালকে ব্যাক করার সময় আবার রিল্যাক্সে থাকবো আমরা। তো আজকে যদি রিস্ক ফিল হয়, কারণ টানাটানির সময় ফোন হাত থেকে পড়ে যেতে পারে, কালকে যাতে ভিডিও করে আর কি। বাজারের রোডিয়া ওয়াইল্ড আছে অনেক পাহাড়ি গুণ কেন কালে একটা যাইবে সময় সময় মতো সকাল সকাল বাইরে তাহলে পুরো রাস্তা বই বই যেতে। এই ব্রিজটা খুবই সুন্দর, আর নিচে তো মানে অবিশ্বাস্য সুন্দর। খুব ইচ্ছা করতেছিল এখানে একটু দাঁড়াই, কিন্তু এ তো সম্ভব না। তো ইনশাল্লাহ কালকে আল্লাহ বাঁচায় রাখলে হচ্ছে ব্যাক করার সময় এখানে একটু দাঁড়াবো, 5 মিনিট হলেও এখানে একটু সময় ব্যয় করবো। বান্দরবনের আনাচে কানাচে প্রত্যেকটা ইঞ্চি আসলে খুবই সুন্দর। এখানে সৌন্দর্য দেখতে হলে যে অনেক গহীনে যেতে হবে বিষয়টা এমন না। রাস্তার দুই পাশেও কিন্তু অনেক সৌন্দর্য খুঁজে পাওয়া যায়, জাস্ট একটু সময় নিয়ে দেখতে হবে। তো হাতে সময় নিয়ে বান্দরবন আসলে আসলে খুব ভালোভাবে উপভোগ করা যায় আর কি। তো ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে কোনো এক সময় আসবো, সারাদিন লাগায় রুমা বাজার যাব, জায়গায় জায়গায় দাঁড়াবো, সময় দিব, বসে থাকবো, খাওয়া দাওয়া করবো। এইভাবে ঘোরার আসলে মজা আমার কাছে অন্যরকম লাগে। আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী বর্তমানে রুমা বাজার যাওয়ার রাস্তাটা বেশ ভালো। আমি এর আগেও একবার রুমা বাজার এসেছিলাম, তখন আমি টিভিএস মেট্রো প্লাস 110 সিসির একটা বাইক চালাইতাম, ওইটা নিয়ে আমি রুমা বাজার এসেছিলাম। তো তখনকার রাস্তার অবস্থা মানে এখন কল্পনা করলেও গাও শিহরিয়ে ওঠে। ভয়ঙ্কর ভাঙা ছিল, জায়গায় বাই জায়গায় পুরো রাস্তাটাই ভাঙা ছিল, মানে পুরা রোলার কোস্টার একটা ফিল নিয়ে আমি গিয়েছিলাম আর কি। তো ওই তুলনায় এখন তো মোটামুটি একটা স্বর্গীয় ফিলিংস পাওয়া যাচ্ছে রাস্তা।
আর দুই এক জায়গায় বেশ কাদা আছে বৃষ্টির কারণে, এটার একটা বিশেষ কারণও আছে। থানচি বাজার যেতে হয় আসলে পাহাড়ের চূড়ার উপর দিয়ে রাস্তা, কিন্তু রুমা বাজার একটু নিচু এলাকায়, থানচি বাজারের রাস্তার তুলনায় মোটামুটি একটু নিচ দিয়ে হচ্ছে যেতে হয়। এই কারণে পাহাড়গুলো থাকে উপরের দিকে, বৃষ্টির সময় পাহাড় ধস খেয়ে হচ্ছে মাটি পড়ে হচ্ছে রাস্তাটা এরকম কাদাযুক্ত পিচ্ছিল হয়ে যায় আর কি। আর যেসব পয়েন্টে হচ্ছে এই পাহাড় ধসের একটা প্রবণতা আছে, ওই পয়েন্টগুলোতেই হচ্ছে রাস্তাটা ভেঙে গিয়েছে পানিতে আর মাটিতে মিলে। আদারওয়াইজ বেশিরভাগ জায়গায় রাস্তাটা মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে। এদিকে ঘুরিতে বিকাল 3:55 মতো হয়ে গেছে। আমাদের হাতে 4টা বাজার, টাইম লাইনের মাত্র 5 মিনিট আছে। কিন্তু পজিটিভ নিউজ হচ্ছে আমরা রুমা বাজার চেকপোস্টের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। আর হয়তো 2-3 মিনিট লাগবে চেকপোস্ট পর্যন্ত যাইতে। চেকপোস্টে ফার্স্টে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করার পরে আমাদেরকে রুমা বাজার গাইড অফিসে যেতে হবে। সেখানে গাইড অফিসে থেকে হচ্ছে গাইড নিতে হয় আর কি। তো গাইড অফিসের মধ্যে নাকি 4টার মধ্যেই যেতে হয় আমরা যতটুকু শুনেছি। এখন আমাদের ধারণা চেকপোস্ট থেকে গাইড অফিস পর্যন্ত যেতে হয়তো আরও 15 থেকে 20 মিনিট লাগতে পারে ম্যাক্সিমাম। তার মানে 4:20 বা 30 হয়ে যাবে আর কি। তো এখন এই 20-30 মিনিট ডিলের কারণে আসলে অনুমতি পাওয়া যাবে কি না এটা এখনও বুঝতে পারতেছি না। যাই হোক, চেষ্টা করে দেখব, যেতে পারলে তো ফাইন, আর না যেতে পারলে তো কিছু করার নেই, আমরা ট্রাই করছি এই আর কি। এদিকে আমাদের সামনের 2টা বাইকের টিকিটাও দেখা যাচ্ছে না, ওনারা কোথায় গেছে এটা ভাবতেছি। আমার ধারণা ওনারা আমাদের উপর বেশ বিরক্তই হচ্ছে হয়তো স্লো চালানোর কারণে। বাট আমি আসলে বাই নেচার হচ্ছে স্লো চালাইতে পছন্দ করি, এটা বেশিরভাগেরই পছন্দ হয় না, এই জন্য আসলে আমি গ্রুপ টোরে যাইও না। ওই যে বাইরে আছে এখানে। তো যাই হোক, বেশিক্ষণ দেরি হয় না, কারণ ওনারা মাত্রই বাইকটা পার্কিং করতেছে আলহামদুলিল্লাহ। যা কাছারিয়া খুব বেশি এম্বারেসমেন্টে পড়তে হয় নাই। মোটামুটি ওনাদের কাছাকাছি সময় হচ্ছে আমরা এসে পৌঁছাইছি, হয়তো ওনারা 2-1 মিনিট আমাদের ফ্রন্টে ছিল আর কি। শিকড় ডান না বলতে পারি না। আমি একটু আগাইতেছি, গাইডের ওইখানে দাঁড়াবো আপনার জন্য। আমি একটু স্লো চালাই তো, এই জন্য আগাইতেছি। কোনখান দিয়ে? হ্যাঁ না লই আয়। আরেকজন আমার হেলমেটটা রেখেই চলে আসছে, ওনার এই হেলমেটটা আনার জন্য আবার পিছনে পাঠাইলাম, আবার শুধু শুধু 1 মিনিট নষ্ট করলো। এই জন্য কঠিন জবাব দিতে হবে সেজান ভাইকে বগালেক যাওয়ার পরে। এই হতচ্ছাড়া সেজানের জন্য ভাবছিলাম 2 মিনিট আগায় থাকবো, আর সেটা হলো না। এদিকে ভাইয়ারাও তাদের কাজ সেরে হচ্ছে অলরেডি চলে আসছে রওনা দেওয়ার জন্য। উনি হচ্ছে আমাদের সাথে আসা সেই ভাইয়াটা যিনি হচ্ছে সবচেয়ে ফ্রন্টে ছিলেন আর কি। ওনার বাইকটা MT-15, আবার উনি পিলিয়ন ছাড়া সিঙ্গেল চালাচ্ছেন। সিঙ্গেল চালাই আরাম আছে, পিলিয়ন নিলে ঝামেলা, ভার হয়ে যায় গাড়িটা। গাড়ি ভার হয়ে যায় ঠিক আছে, আবার মাঝে সাঝে কথা বলা যায় একটু, হ্যাঁ হ্যাঁ, করা যায়, ওদিক দিয়ে আবার সুবিধা আছে। ব্যাগ রাইখা চলে আসছে। আমি এর আগে রুমা বাজার পর্যন্ত আসছি, আর যাইনি। না আমি যাই নাই কখনো, এই ফার্স্ট টাইম। আচ্ছা, আরে আপনার কপাল খুবই ভালো, কারণ সবাই এসে কিন্তু ম্যাগ পায় না। মেঘের ভিতর দিয়ে আসছে। হ্যাঁ লিটারালি। আগে না, আমি আসতেছি, দেরি হবে না।
তো এই হলো ফাইনাল অবস্থা। চাইছিলাম 2 মিনিট আগাই থাকতে, এখন উল্টা আমি 2 মিনিট পিছাই আছি। সবই উপরওয়ালার ইচ্ছা, আর নিচে উসুল্লা হইল সেদিন না। এখন উপরওয়ালার ইচ্ছা তো চুপচাপ মেনে নিব, কিছু করার না, কিন্তু উসুল্লার অংশীদার হিসেবে সেদিনার একটা চুবান দিতে হবে বোগালিক নিয়ে। সেদিনার কোনো ক্ষমা নাই, কি বলেন আপনারা? মন্দির একটা অঙ্গা যদি মরতো। লোকাল রোডগুলোতে বাইক চালানোর সময় এই একটা বিষয়ে খুব সাবধান থাকতে হবে, মানে ছাগল অথবা ছোট বাচ্চা। দেখা গেছে দোষ যারই হোক, দিন শেষে আপনারই দোষ। আপনার দোষ না থাকলে আপনার দোষ। দেখা গেছে আপনাকে আটক করতে পারলে একটা সিন ক্রিয়েট অথবা জরিমানা আদায়ের চেষ্টা থাকবে। সো এটা থেকে সাবধান। এখান থেকে রুমা বাজারের দূরত্ব প্রায় 4.5 কিলোর মতো দেখাচ্ছে, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে প্রায় 10 মিনিটের মতো লাগবে। আর এদিকে হচ্ছে আমার ঘড়ির কাঁটায় হচ্ছে 4:10 মতো বাজে, অর্থাৎ 4:20 মধ্যে হচ্ছে আমরা রুমা বাজার গিয়ে পৌঁছাবো। এখন অলরেডি হচ্ছে টাইম ওভার হয়ে গেছে, অর্থাৎ 4টার মধ্যে ট্যুরিস্ট গাইড অফিসে থাকতে হবে, বাট অলরেডি 20 মিনিট লেট দেখা যাচ্ছে। জানি না পারমিশন পাওয়া যাবে কি না, দেখা যাক, সামনে গেলে বোঝা যাবে আর কি। সামনে চমৎকার একটা ভ্যালি দেখা যাচ্ছে, একদম চোখ জুড়াই যাইতেছে দেখতে। এরকম বিস্তীর্ণ ভ্যালি দেখতে আমার অসম্ভব ভাল লাগে। আর এখন বর্ষার মধ্যে সবুজাব হয়ে আছে চারদিক, ফলে চারপাশে সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেছে অলমোস্ট। অবশেষে রুমা ব্রিজের উপর এসে পৌঁছালাম। রুমা ব্রিজটা দেখতে অসম্ভব সুন্দর এখনো পর্যন্ত। থানচিতো সিমিলার একটা ব্রিজ আছে, তবে থানচির থেকে রুমার ব্রিজটা দেখতে বেশি সুন্দর, কারণ চারপাশটা এখনও থানচির মতো নষ্ট হয়ে যায়নি, আনটাচড অবস্থায় আছে। তো এই জন্য থানচির থেকে এই ব্রিজটা আমার বেশি ভালো লাগে সবসময়। সামনে বাম পাশে একটা রাস্তা গিয়েছে, ওইটা দিয়ে রোয়াংছড়ি যাওয়া যায় সম্ভবত। ইনশাল্লাহ কোনো এক সময় এই রাস্তা দিয়ে হচ্ছে বান্দরবন শহরে যাব। আর স্ট্রেইট হচ্ছে গেলে রুমা বাজার, পরে সামনে ওই যে আমাদের সাথে 2 ভাইয়া বাইক হচ্ছে দেখা যাচ্ছে। মোটামুটি সাঙ্গু নদীর যে রুমা ব্রিজটা আছে সেটা পার হলেই হচ্ছে রুমা বাজারের চলে আসার একটা ভাইব চলে আসে, কারণ পাহাড়ি প্লেস অনুযায়ী হচ্ছে রুমা ব্রিজের পরেই বেশ জনবহুল বলা চলে আর কি। কিছুক্ষণ পর পর বিভিন্ন স্ট্রাকচার দেখা যায়, মানুষ আছে, পাশাপাশি বেশ কিছু দোকানপাটও দেখা যাচ্ছে আশপাশে। আর সামনের 2 ভাইয়া হচ্ছে ওনাকে সম্ভবত রুমা বাজার কোথায় জিজ্ঞেস করেছে। ওনারা এবারই প্রথম রুমা বাজার এসেছে, আপনারা একটু আগে হয়তো ভিডিওতে দেখেছেন। আমি তো আগে এসেছি, এই জন্য আমার মোটামুটি আইডিয়া আছে রুমা বাজার স্ট্রেট এই রোডটা দিয়ে গেলে হচ্ছে পাওয়া যাবে আর কি। আজকে হয়তো রুমা বাজার আমার থাকা হবে না, যেহেতু বগা লেক যাব, কিন্তু কোনো এক সময় এসে শুধুমাত্র রুমা বাজার থাকার আমার ইচ্ছা আছে, কারণ এখানকার সুন্দর যে লোকাল সারাউন্ডিং এটা উপভোগ করার আমার খুব ইচ্ছা আছে। আমার ব্যক্তিগতভাবে শুধুমাত্র প্লেস ঘুরতে ভাল লাগে না, ওই প্লেসের যে লোকাল কালচার সেটা হচ্ছে খুব কাছ থেকে দেখতেও খুব ভালো লাগে। বৃষ্টির পানি জমে এখান দিয়ে বেশ ভালোই গর্ত হয়েছে, পানির কারণে গভীরতা বোঝাও যাচ্ছে না। রাস্তাটা মোটামুটি বেশ ভালোই বেশিরভাগ জায়গায়, শুধু অল্প কিছু কিছু জায়গায় হচ্ছে একটু ভেঙে গেছে, অনেকটা চাঁদের কলঙ্কের মতো আর কি। রুমা বাজার এলাকাটা সম্ভবত থানচি বাজারের থেকে একটু নিচু এলাকা, এই কারণে এই রাস্তাটা সম্ভবত একটু ঘন ঘন ভেঙে যায়, ঘন ঘন রিপেয়ারিংয়ের প্রয়োজন পড়ে। কেমনে উঠল না। এই হচ্ছে বান্দরবনে চাঁদের গাড়ির অবস্থা, এগুলা দেখলেই সাবধান। আমার রুমা বাজারটা এই থানচি বাজার থেকে বেশি ভাল লাগে। এদিকে চারপাশের অ্যাম্বিয়েন্সটা কম্পারেটিভলি এখনও আনটাচড, ওয়াইল্ড আছে। আর রুমা বাজারে ট্যুরিস্ট
থানচি বাজারের মতো অত বেশি যায় না, এটা আমার ধারণা, আমি শিওর না। বাম পাশে মুন্নান পাড়া আর্মি ক্যাম্প নামে একটা প্লেসে যাওয়ার একটা রাস্তা আছে, ওইটা দেখলেই আমার ভালো লাগে, মন চায় খুব ওইখান দিয়ে আমি বাইকটা একটু চালাই আসি। সম্ভবত ওইদিকে যাওয়ার পারমিশন নেই এবং এই জন্যেই বেশি ইচ্ছে করে ওইদিকে যাইতে, নিষিদ্ধ তাই। সামনের এই ভিউটা দেখেন, মনে হচ্ছে এই ব্রিজটা পার হয়ে একদম জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি। অসাধারণ এই ভিউটা, অসম্ভব সুন্দর। এখানে একটা ছবি তুলতে পারলে খুব ভালো হইতো আর কি। হ্যাঁ, কিন্তু সবসময় ইচ্ছা করলেই তো আর সব কিছু করা যায় না। অলরেডি 4:16 বাজে। এখন যদি আমি এখানে একটু দাঁড়ানোর কথা বলি, সামনে 2 ভাইয়া হচ্ছে বেশ রাগ করবে। আর তাছাড়া আসলে এটা হয় না। হ্যাঁ, বগালেক যদি যাইতে হয় এখানে দাঁড়ানো এখন বোকামি ছাড়া আর কিছু না। বামে হচ্ছে রুমা উপজেলা পরিষদ, বলতে গেলে অলমোস্ট আমরা চলে এসেছি। আর হয়তো 2-3 মিনিট পরেই হচ্ছে আমরা বাজারের ভিতর অবস্থিত গাইড অফিসে পৌঁছে যাব। মোটামুটি একটু টান উত্তেজনায় আছি, কারণ 4:30 অলরেডি বেজে গিয়েছে। পারমিশন পাওয়া যাবে কি না জানি না। পারমিশন না পাওয়া গেলে আমার তেমন একটা টেনশন নাই, যেহেতু আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে যেখানে রাত সেখানেই গাইড। রুমা বাজার থাকারও একটা প্ল্যান ছিল ইনিশিয়ালি, বগালেক তো যাওয়ার আমাদের প্ল্যানই ছিল না। কিন্তু এই ভাইয়াদের কথা ভেবে হচ্ছে একটু খারাপ লাগতেছে, যদি পারমিশন না পাওয়া যায়। ওনারা আসলে সেই ঢাকা উত্তরা থেকে বাইক চালিয়ে হচ্ছে এই পর্যন্ত এসেছে বগালেক যাওয়ার জন্য। বিষয়টা খুব প্যাথেটিক হবে। এর মধ্যে MT-15 যে ভাইয়াটা চালিয়ে এসেছেন, উনি ঢাকা উত্তরা থেকে এসেছেন। সম্ভবত উনি 15-16 ঘন্টা টানা বাইক চালিয়ে হচ্ছে এখানে এসেছেন। এত কষ্ট করে এসে যদি উনি ডেস্টিনেশনে না পৌঁছাতে পারেন, এর থেকে বড় ট্র্যাজেডি আর কি হইতে পারে। তো ওনাদের কথা ভেবেই আসলে মনে মনে চাইতেছি যাতে পারমিশন দেয় আর কি। তো আশা করতেছি পারমিশন হয়তো দিবে, কারণ নর্মালি এই ট্যুরিস্ট প্লেসগুলোতে হচ্ছে এত রিজিট হয় না, যদি না বিশেষ কোনো কারণ থাকে আর কি। দেখি সামনে গিয়ে ওনাদেরকে পারমিশন দিতে না চাইলে রিকোয়েস্ট করে কনভিন্স করার চেষ্টা করবো আর কি। তো দেখতে থাকেন পারমিশন পাইলাম কি না, সামনেই আপনারা জানতে পারবেন। তো এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটা যথেষ্ট অলরেডি বড় হয়ে গেছে। সামনে রুমা বাজারে গিয়ে আজকের জন্য এখানে এপিসোডটা শেষ করে দিব। পরের এপিসোডে রুমা বাজার থেকে যদি বগালেক যাওয়ার যদি পারমিশন পাই, আপনাদেরকে সেটাই দেখাবো। আর যদি পারমিশন না পাওয়া যায়, সেক্ষেত্রে রুমা বাজারের আশপাশটা নিয়ে হচ্ছে এপিসোডটা থাকবে ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পারমিশনটা পাই আর সুস্থ শরীরে হচ্ছে ট্যুর দিয়ে রিটার্ন করতে পারি। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা আপনারা করেন ম্যানেজ, আমরা আছি দুজন। একসাথে চলেন। হ্যাঁ যাও। ভাই বলেন না।